আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে স্বাগতম। আজকে যে ভিডিওটি সেটি আমার জন্য খুবই স্পেশাল একটি ভিডিও হতে চলেছে, কারণ আজকে ভিডিও রিঅ্যাকশন করার জন্য আপনারা জানেন যে আমি বলেছি যে আমার পেশন থেকেই রিঅ্যাকশন। তো আমার এই পেশন দেখে আমার ছেলে সেও মানে রিঅ্যাকশন ভিডিওতে মানে প্রবেশ করার জন্য আমাকে বলতেছে। তো আজকে তাকে নিয়ে আহ, আমরা ভিডিও রিঅ্যাকশন করব। আমার সাথে আজকে যোগ দিয়েছে আমার ছেলে। তো তোমার নাম? তাহমিদুল হক। তাহমিদুল হক। তো আমার ছেলে তাহমিদ, সেও মানে আজকে আমরা একসাথে সবাই রিঅ্যাকশন করব, এবং আজকে তাহমিদের পছন্দের একটি ভিডিও রিঅ্যাকশন করব। সে আমাকে বলতেছে যে এই ভিডিওটি রিঅ্যাকশন করার জন্য। তো আজকে তাহমিদের পছন্দের সেই ভিডিওটি তাহমিদের মুখ থেকে শুনবো যে আজকে আসলে আমরা কোন ভিডিও রিঅ্যাকশন করতেছি। তাহমিদ, দ্য প্লে কিং। দ্য প্লে কিং, ট্রু স্টোরি, সত্য ঘটনা, বস্তি থেকে ফুটবলের রাজা, পেলে, বার্থ অফ এ লিজেন্ড, 2016 মুভি এক্সপ্লেন। তো আজকে তাহমিদের মানে সে আসলে ঠিক মতো নাম বলতে পারে নাই, সে অন্যটার নাম বলছে। তো আজকে আমরা ফুটবলের রাজা পেলের জীবনী নিয়ে, আসলে এই ভিডিওটি আমি এখনো দেখি নাই। তো তুমি দেখছো না কয়েকবার? আমার সবথেকে প্রিয় মুভিটা। তোমার প্রিয় মুভি তো সে অনেকবার দেখেছে, কিন্তু আসলে আমি দেখি নাই। তো আসলে এখন দেখবো আসলে এটা মানে এটা সম্ভবত পেলের বায়োগ্রাফি বা পেলের জীবনী নিয়ে এই মুভিটি, এবং এটি বাংলায় এক্সপ্লেন করা। তো আমরা আসলে আজকে বাংলায় যে এক্সপ্লেন আছে তার রিয়েকশন করবো। তো চলুন আর কথা কথা না বাড়িয়ে আমরা রিয়েকশন ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, রিয়েকশন ভিডিও শুরু করার আগে আমি আসলে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা যে ভিডিওটি রিয়েকশন করতেছি তো অবশ্যই তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখন আমরা রিয়েকশন করতেছি হ্যালো বাংলা ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা রিয়েকশনে চলে যাই। ওকে, তো আমি স্ক্রিন রেকর্ড শুরু করে দিয়েছি। ওকে, 1 2 3 0 অ্যাকশন। তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পেলে বার্থ অফ এ লিজেন্ড। এটা ফুটবলের রাজা পেলের আসল লাইফ নিয়ে বানানো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি যারা ব্রাজিলের সাপোর্টার তারা এই মুভিটা দেখার জন্য মুখিয়ে আছেন। তবে যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন তাদেরকেও আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ তার লাইফের উত্থান পতন, তার লাইফের শূন্য থেকে শিখরে ওঠার গল্প আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে, আর আপনার লাইফে অনেক কিছু শিখিয়ে দিবে। তার লাইফ থেকে আপনার অনেক কিছু শেখারও আছে। সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তোমাকে তো আর দেখা যদি দিত ভালো নাই, না লাগে তাহলে অবশ্যই ক্যামেরা একটা ডিসলাইক করে নিচে যাবেন। করে দিবা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করবো ওকে, আজকের ভিডিও। আমি আর একটু তো লাগাইতাম এই না। গল্পের শুরু হয় 1958 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আমরা দেখতে পারি ব্রাজিল আর ইউএসএসআর এর মধ্যে একটা ম্যাচ হচ্ছে। ওকে। এই খেলাটা দেখার জন্য ফুটবল মাঠে পুরো হুম। দর্শক ভরা ছিল। তারা খুবই উচ্ছ্বাসিত ছিল, তারা যে যার দেখো। টিমকে চেয়ার করছিল। কিন্তু এখানে যেই কমেন্টেটররা ছিল তাদের কথাবার্তা আমাদের খুব একটা ঠিক মনে হয় না। কারণ আমরা দেখতে পারি তারা ব্রাজিলের খেলার যে ಇಲ್ಲ না, স্টাইল ಇಲ್ಲ না, সেটা সামনে নিয়ে হয়ে একটু যাবো। মজা করছে। আর তখনই আমরা ড্রেসিং রুমে চলে আসি। ওকে, তো আমি এখানে ড্রেসিং রুমে খুবই কম বয়সী একটা ছেলে এখানে ফাইনাল খেলার জন্য এসেছে। মানে তার বয়স এতটাই কম যে এর আগে এত কম বয়সে কোনো ফুটবলার কখনোই ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সে হচ্ছে প্রথম ফুটবলার যে এত কম বয়সে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। তো আমরা আসলে ফুটবলের রাজা পেলের জীবনী নিয়ে মুভি দেখতেছি। মানে পেলের বায়োগ্রাফি এটাকে বলে। তো অবশ্যই ভিডিওটি প্রায় 29 মিনিটের ভিডিও। আর মানে এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো বেশ দীর্ঘ একটি ভিডিও। তো আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো এরপর আমরা চলে আসি 8 বছর পেছনে। আর আমরা দেখতে পারি একটা বস্তি এরিয়ার মধ্যে কিছু মাত্রায় ছেলে পারবেন। মেয়ে জুতো পলিশ করছে। আমি আসলে বললাম এই আছি। ছেলে মেয়েগুলো ফুটবল খেলায় অনেক শৌখিন, তবে তারা এত বেশি গরিব যে তারা একটা ফুটবলও অ্যাফোর্ড করতে পারে না। তো এই জন্য আশেপাশে যত ছেলে মেয়ের এগুলো গুজোগুলো আমরা ছিল শুনেছি। সেগুলো তারা চুরি করে সেগুলোকে একটার মধ্যে একটা ভরে একটা ফুটবল বানিয়ে ফেলে। আর এরপর তারা ফুটবল খেলা শুরু বুঝে করে। পাইনি। আর আমরা দেখতে পারি তারা এই খেলাটাতে এত বেশি এক্সপার্ট যে তারা এই ফুটবলটাকে মাটিতেই পড়তে দেয় না, তারা সবাই আকাশের মধ্যেই ফুটবলটাকে রাখে। হুম। তো এই ছেলে মেয়েদের মধ্যে আমরা একটা ছেলেকে দেখতে পারি যার নাম হচ্ছে ডিকো। আর ডিকো হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে ডিকোর প্যাশনেট নাম ফুটবলার। প্লে আর তারা যে দিলাইছে। স্টাইলে আচ্ছা, ফুটবলটা খেলে সেটা একটা নামও আছে, সেটাকে বলা হয় জিঙ্গা ডিকোর স্টাইল, নাম প্লেনি। যেটা ব্রাজিলে অনেক বছর ধরে এটা চলে কি আসছে। তারা মানে একবার তারা কাকু জিঙ্গা সাইয়া স্টাইলে করতো। ফুটবলটাকে খেলে। ও তার নাম প্লে তো হয়ে এরপর গেছে। যখন আচ্ছা, ডিকো বাসায় ব্যাক করে তখন তার মা তাকে অনেক বেশি বকাবকি করে। প্লে নাই, পেলে, কত প্লে। পেলে, প্লে লগিয়া।
মানে আমরা ভিডিও প্লে কারণ করে সে এটা অনেক বেশি ময়লা হয়ে এসেছে। সে ফুটবল খেলতে গিয়ে তার নাকে মুখে তার সমস্ত জামা কাপড়ে ময়লা লাগিয়ে এসেছে। ফেলে। তো এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি একটা দোকানের মধ্যে কিছু লোক মিলে একটা ফুটবল ম্যাচ দেখছে, আর এখানে আচ্ছা ডিগোর বাবাও আছে। আচ্ছা। আসলে এইটা হচ্ছে কি 1950 সালের ফাইনাল ম্যাচ, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের 1950 সালের ফাইনাল ম্যাচ। আর আমরা দেখতে পারি এই ম্যাচটা হচ্ছে ব্রাজিল আর উরুগুয়ের মধ্যে। তো এখানে যারাই খেলা উরুগুয়ে দেখছে জিতছে। তারা যেহেতু ব্রাজিলিয়ান, হাসানি তো এই জন্য তারা সবাই ব্রাজিলের জন্য দোয়া করছে। আর যখন তারা দোকানের মধ্যে খেলাটা দেখছিল, তখন সেই দোকানেরই ছাদে কিছু ছেলে মেয়ে ছিল, আর তাদের মধ্যে ডেকেও ছিল। তারা সবাই মিলে এই টিভির মধ্যে খেলাটা দেখছিল। তবে আমরা দেখতে পারি যে দুর্ভাগ্যবশত ব্রাজিল এই খেলাটায় হেরে যায়। তো এই জন্য ডিকোর বাবা প্রচন্ড আপসেট হয়ে যায়, আর সে এত বেশি আপসেট হয়ে যায় যে সে কান্নাই শুরু করে। আর তার বাবাকে এমন কাঁদতে দেখতে পেয়ে সেও প্রচন্ড আপসেট হয়ে যায়। আর এরপর সে গিয়ে তার বাবার সাথে প্রমিস করে যে সে একদিন না একদিন খুবই ব্রাজিলের দুঃখের জন্য ওয়ার্ল্ড কাহিনী কাপ আছে খেলবে, এখানে। আর ব্রাজিলকে সে ওয়ার্ল্ড কাপ উইন করেই ছাড়বে। তো এরপরে নেক্সট দিনে মানে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ডিকোর মা ডিকোকে সঙ্গে করে তার কাজের স্থানে নিয়ে আসে। আর আমরা দেখতে পারি ডিকোর মা বিশাল বড় একটা বাড়িতে ফ্লোর সাফ করার কাজ করে। ডিকো মানে এই বাড়িটা প্লে অনেক বড় লোকের একটা একবার বাড়ি আর ডাক্তারের বিশাল কাছে বড় একটা বাড়ি। তো এই এটা জন্য হইতো ফ্লোর সাফ করতেও একজন প্লে লোক প্লে লাগে। তো এই জন্য সেই কাজটা করছে। মানে সহজ করে বলে তার মা ডিকো হচ্ছে তো একজন আইব। বুয়া। আর যখন সে ডিকোর সাথে কথাবার্তা বলছিল, তখন সে ডিকোকে বলে যে তোমার বাবাও একজন বড় মাপের ফুটবল প্লেয়ার ছিল, তবে একবার পায়ের মধ্যে আঘাত পাওয়ার জন্য তার পুরো ফুটবল ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল। তো এই জন্য সে তার ছেলে মেয়েদেরকে ফুটবল খেলতে দেয় না, এই জন্যই সে তোমাকে ফুটবল খেলতে না করে। তো যখন এইটা বলে তার মা একটু বাইরে আইব চলে যায়, আইব। তখন আস্তে কিছু বড় লোকের ছেলেরা একটা ফুটবল নিয়ে এখানে চলে আসে। ডিকো প্লে আর হইব। তারা এই এলাকার যত বড় বড় ফুটবলার আছে তাদের সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। তো আমরা দেখতে পারি ডিকো তাদের সাথে পার্টিসিপেট করার ট্রাই করে। আর সে বলে যে একটা ফুটবলার আছে যার নাম হচ্ছে পেলে। আসলে এই ফুটবলারের নাম হচ্ছে গিয়ে পেলে, তবে যেহেতু ডিকোর মুখে ও এটা উচ্চারণ তার হয় না, নাম প্লে তো এই জন্য গেছে। সে পেলের জায়গায় পেলে বলে দেয়। আর এটা শোনার পরে তারা একটু বেশি মজা করে তাকে নিয়ে। আর আমরা দেখতে পারি তারা সবাই মিলে ডিকোকে পেলে পেলে বলে চাতাচ্ছিল। তবে আচ্ছা তখন এখানে দৌড়ে তার মা চলে আসে আর তাদের সবার কাছে সরি বলে। যদিও ডিকোর কোনো দোষই ছিল না, আর এখানে কোনো ঝামেলাও হয়নি, তবে সে এতটাই ভীত সন্ত্রস্ত যে সে 2-3 বার করে সরি বলে। তো এরপর যখন সে তার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবে, তখন ডিকো এখান থেকে একটা নিউজ পেপারের কাটিং নিয়ে আসে, যেটা কিনা সেই ছেলেরা এনেছিল। আর এই ব্যাপারটা নিয়ে তারা কথাবার্তা বলছিল। আর এই নিউজ পেপারের কাটিং এর মধ্যে একটা টুর্নামেন্টের কথা লেখা আছে। তো এরপরে ডিকো আর তার ফ্রেন্ডরা মিলে টুর্নামেন্টের সেই জায়গায় চলে আসে যেখানে এই টুর্নামেন্টটা হবে। আর এরপর তারা তাদের নাম সেখানে লেখায় আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। যদিও তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফুটবলই খেলতে পারে না, তারা বস্তির ছেলে, তাদের কাছে প্রপার কোনো কিট নেই, তবে তাদের স্কিল এত বেশি সুন্দর ও ছিল যে তারা গোল খাইয়ে খাইয়ে ফাইনাল পর্যন্ত চলে আসে। আর তাদের খেলার স্টাইল এত বেশি সুন্দর ছিল যে সবাই তাদের প্রশংসায় মুগ্ধ হয়ে যায়। আর যখন তারা ফাইনালে উঠে যায় তখন তাদের সামনে সেই টিমটা চলে আসে যেই টিমটার সাথে কথা বলেছিল ডিকো, মানে সেই বড় লোকের টিমটা। আর এই বড় লোক ছেলেগুলো তাদের চেয়ে অনেক বেশি বড় ছিল, আর তারা তাদেরকে নিয়ে প্রচন্ড বাজেভাবে মজাও করে। আর যেহেতু এই টিমের কাছে প্রপার একটা ফুটবল কিট আছে, তো এই জন্য সেই টিমের যেই ক্যাপ্টেন আছে সে ডিকোদেরকে নিয়ে মজা করে। সে বলে যে জুতা কেনার ক্ষমতা নেই, চলে এসেছো ফুটবল খেলতে। আর এই ব্যাপারটা আসলে সত্যিও, ডিকো আর তার ফ্রেন্ডের এটা তো কারোরই আসলে ক্ষমতা খুব নেই কষ্ট যে তারা ফুটবলের জুতা কিনে ফুটবল কষ্ট খেলবে। লাগবো। আর যেহেতু তারা অপমানও সহ্য করতে পারবে না, তো এই জন্য ডিকো আর তার ফ্রেন্ডরা সবাই সিদ্ধান্ত নেয় যে পরবর্তী যেই ম্যাচ হবে সেখানে তারা যে কোনো মূল্যে তাদের জুতাগুলো নিয়ে আসবে। তো যেহেতু ডিকো আর তার ফ্রেন্ডের কাছে জুতা কেনার মতো টাকা নেই, ইস, তো এই জন্য তারা চলে আসে পাশের একটা গোডাউনে। আর সেখান থেকে কিছু বাদাম চুরি করে সেগুলো বিক্রি করে তারা জুতা কিনবে। তবে যখন তারা এগুলো চুরি করছিল, তখন সেখানের এমপ্লয়িরা তাকে দেখে ফেলে। আর এরপর তারা তাকে ফলো করাও শুরু করে, কিন্তু ডিকো আর তার ফ্রেন্ডরা কোনো রকমে সেখান থেকে সেভ হয়ে যায়। আর এরপর যখন বাজারে গিয়ে সেগুলো বিক্রি করার ট্রাই করছিল, তখন এখানে সেই টিমটা চলে আসে, মানে যে টিমটা তাদের প্রতিপক্ষ ফাইনালে। তো তারা তাকে নিয়ে খুবই মজা শুরু করে দেয়, কারণ তারা দেখতে পারে তারা বাদাম বিক্রি করছে। আর বিশেষ করে সেই টিমের যে ক্যাপ্টেন, সে ডিকোকে নিয়ে একটু বেশি মজা করে। সে বারবার করে তাকে পেলে পেলে বলে চেঁচাচ্ছিল। তো এই জন্য ডিকো একটু বেশি রাগ করে আর সে তার গালের মধ্যে একটা চড় দিয়ে দেয়। আর এই চড় খাওয়ার পরে এখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, মানে দুই পার্টির মধ্যে একটা বিশাল মারামারি। আর যেহেতু এটা ডিকোদের এরিয়া, তো এই জন্য তারা ডিকোদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তো এরপর যখন ডিকো বাসায় ব্যাক করে, তখন ডিকোর মা তার ফেসটা দেখে বুঝতে পারে কোনো একটা সমস্যা তো হয়েছে। আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার মুখে ফুলে গেছে কেন। তখন সে বলে আমাকে টিচার মেরেছে। আর ডিকোর বাবা বলে আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমি গিয়ে টিচারের সাথে মিট করব। আর যখন পরদিন সকালবেলা তার মা কাজে বেরিয়ে পড়ে,
তখন ডিকোর বাবা তাকে সঙ্গে করে তার কাজের স্থানে নিয়ে আসে। আর এরপর সে তাকে বলে যে আমি সমস্ত কিছু জানি, তোমার মুখ কি করে ফুলেছে, তোমাদের সেই মারামারি, সেই ফাইনাল ম্যাচ, সবকিছু আমি জানি। তবে একটা ব্যাপার সবসময় মনে রাখবে, যে রাগের বিনিময়ে রাগ না দিয়ে সবসময় রাগের উপহার প্রতিপক্ষকে তোমার স্কিল আর তাদের জালে গোল দিয়ে দিবে। আর আমরা দেখতে পারি এইটা শোনার পরে ডিকো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার বাবা তাকে বকাঝকা না করে তাকে সঙ্গ দিয়েছে। সে যে ফুটবল ম্যাচের ফাইনালে উঠেছে সেটার জন্য। মানে আসলে মুভি দেখাতে লাগিয়া তো রিয়াকশন কি দিব। আমি তো মানে মুভির যে স্টোরি আসলে এটা তো খুবই শিক্ষণীয় একটি মুভি। আসলে এখানে বেশি কথা না বলে আসলে মুভিটা দেখলে মনে হয় আমাদের সে ভালো তাকে হবে। কংগ্রাচুলেট করেছে। তো এরপরে নেক্সট দিনে চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন, মানে সেই ফাইনাল ম্যাচের দিন। আমরা দেখতে পারি এটা খুবই ছোটখাটো একটা টুর্নামেন্ট, মানে এই গ্রামের মধ্যেই শুধু একটা টুর্নামেন্ট হচ্ছে। তো এই জন্য এখানে যত মানুষজন আছে, মানে যত অডিয়েন্স আছে, তারা সবাই এই বড় লোকের টিমের জন্য সাপোর্ট করছে, তাদের জন্য চেয়ার করছে। আর সেই বড় লোকের টিমরা ডিকো আর তার ফ্রেন্ডদেরকে বারবার করে টেস্ট করেই যাচ্ছিল, মানে বিশেষ করে ডিকোকে পেলে পেলে বলে চাতাচ্ছিল। আর আমরা দেখতে পারি ডিকো আর তার ফ্রেন্ডরা কোনো রকমে কিছু শু ম্যানেজও করে ফেলেছে। আর যখন তারা সেই শুগুলোকে পায়ে দেয়, তখন তারা দেখতে পারে এগুলো তাদের সাইজেরই না, মানে এগুলো তাদের চেয়ে অনেক অনেক ইস, বড়। তবে মানে তবুও কোনো সমস্যা রকমের শেষ নাই। জোড়াতালি দিয়ে তারা সেই শুগুলোকে পায়ে দিয়ে ফেলে। আর যখন খেলা স্টার্ট হয়, তখন এই শুগুলোর জন্যই তারা অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে। আর এই সুযোগটা নিয়ে অপোনেন্ট টিম তাদেরকে গোলের পর গোল দিয়েই যাচ্ছিল, মানে একে একে তারা 6টা গোল দিয়ে দেয়। আর ডিকো আর তার ফ্রেন্ডরাই জুতার জন্য এতগুলো গোল তো খেয়েছেই, তারা একটু আনকমফোর্টেবল তো আছেই, তাছাড়া তারা একটু ভয়ের মধ্যেও আসলে আছে। মানে কারণ হাসি অপোনেন্ট টিম আসতেছে তাদের আবার উপরে কষ্ট রেগে থাকার লাগতেছে জন্য তারা খুবই ফাউল তাদের ওয়েতে স্ট্রাগলের খেলছে, গল্প যেটা শুনে। খুবই ইল্লিগাল। আর যদি এই জুতোর কারণে তারা ফাউলের শিকার হয়ে যায়, তাহলে তাদের পাতে একটা বিশাল বড় সমস্যা হলেও হতে পারে। তো এই জন্য তারা ভয়ে আছে। আর একে একে 6টা গোল খেয়ে যাওয়ার পরে যখন তারা বারবার পেলে পেলে বলে তাকে চেতাচ্ছিল, ওহ, তখন ডিগো বেশি রাগ করে ফেলে। আর সে দৌড়ে তাদের দিকে কুদে যায়। তবে তখন সে দেখতে পারে অডিয়েন্সে তার বাবা দাঁড়িয়ে আছে। আর তার বাবাকে দেখার পরে তার বাবার সেই কথাটা মনে করে সে এখানে শান্ত হয়ে যায়। আর এরপর দেখায়নি, সে সেই জুতাটাকে খুলে ফেলে, ঘুমাচ্ছিনি। কারণ এই জুতাই হচ্ছে সকল নষ্টের মূল। আর সে খালি পায়ে সেই ওয়েতে ফুটবল খেলা শুরু করে, যেমন করে তারা তাদের গলির মধ্যে খেলতো। আর এইবার বল পাওয়ার পরে ডিকো প্রত্যেকটা প্লেয়ারকে একাই কাটিয়ে একাই গিয়ে গোল দিয়ে দেয়। আর এটা দেখার পরে তার সমস্ত ফ্রেন্ডরা জলদি করে জুতাটাকে খুলে ফেলে। আর এরপর তারা খেলা শুরু করে তাদের সেই স্টাইলে, যেটাকে বলে জিঙ্গা স্টাইল। আর এই জিঙ্গা স্টাইলে কি খেলার স্টাইল? পরে পুরো জিঙ্গা গেমের স্টাইল। সিনারিওটাই পরিবর্তন হয়ে যায়। মানে জিঙ্গা স্টাইল। জিঙ্গা স্টাইল দিয়া 8টা গোল খাওয়ার পরে জিঙ্গা স্টাইল শুরু করছে। হ্যাঁ, 6টা গোল খাওয়ার পরে জিঙ্গা স্টাইল শুরু কইরা এখন হ্যাঁ, তারা 3টা গোল দিলাইছে। দিলাইছে। যেখানে আগে তারা 6 গোলে এগিয়ে ছিল, এখন তারা মাত্র 2 গোলে এগিয়ে আছে। আচ্ছা, আর আমরা দেখতে পারি ডিকো আর তার ফ্রেন্ডরা তাদের থেকে বল নিয়ে নিয়ে ড্রিবলিং করতে করতে আরো একটা গোলও দিয়ে দেয়। মানে তারা 5-6 গোলে ছিল, অপোনেন্টের 6 গোল আর তাদের 5 গোল। তবে দুর্ভাগ্যবশত তখনই সময়টা শেষ হয়ে যায় আর তাদেরকে এই গেমটা হারতে হয়। যদিও তারা গেমটা হেরে গেছে, তবে তাদের খেলায় এখানে দর্শকরা এত বেশি মুগ্ধ হয়ে যায় যে তারা খেলার পরে তাদের জন্য হাতে তালি দেয়, মানে হারা টিমের জন্য তারা সেলিব্রেট করে। ওহ, তো যখন এখানে ঠিক সেলিব্রেট আছে। শেষ হয়ে যায়, তখন ডিকোরা দেখতে পারে যে এখানে সেই লোকগুলো চলে এসেছে যাদের বাদাম তারা চুরি করেছিল। আর এটা দেখার পরে তারা জলদি করে পালায়। আর মানে তারাও তাদেরকে ফলো করা সমস্যা শুরু করে। শেষ নাই আর লাইফে। দৌড়াতে দৌড়াতে যখন তারা খুবই জঙ্গলের কষ্টের মধ্যে চলে আসে, তখন ডিকোর এইসব একটা কাহিনী। ফ্রেন্ডের পা একটা কিছুর সাথে লাগলে সে সেখানে পড়ে যায়। আর ডিকো সেই আহত ছেলেকে জলদি করে নিয়ে উফ, একটা গুহার মধ্যে ঢুকে বুঝবে। পড়ে, যাতে করে সে নিজেদেরকে সেভ করতে পারে। আর যখন তারা এখানে কথাবার্তা বলছিল, তখন এটা আমরা দেখতে পারি 1940 প্রচন্ড সালের জোরে বৃষ্টি ভিডিও। শুরু হয়েছে। আর মুভি এই বৃষ্টির কারণে সেখানে না, খুবই ধস হয়ে ঘটনা। যায়। ঘটনা আর সেই গোটা বৃষ্টি 1940 আর না তখন কোন 46 রকমের সালে। ডিগো তো সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে তার ফ্রেন্ডের মৃত্যু সেখানে হয়ে যায়, মানে সে সেই মাটির নিচে চাপা পড়ে। আর এই জন্য তার এটা মৃত্যু খুঁজে হয়ে যায়। পাইলে গেলা আর যখন ভিডিও। তারা তাদেরকে নিয়ে এটা বাসায় আমি ব্যাক করে, দেখি। তখন জানি। ডিগো তার মাকে একদিন কান্না আসলো। করতে করতে এই সমস্ত সিনারিওটা বলে। সে বলে যে কি করে তারা ফুটবল খেলেছে, কেন এই ছেলেটার মৃত্যু হয়েছে, আর এই সমস্ত ও, কিছুর জন্য সে নিজেকে দায়ী করে। মানে তার সে ফ্রেন্ড প্রচন্ড মারা গেছে। বাজেভাবে কান্না করে। মা আর আমরা দেখতে পারি আর ডিগোর মা দেখানি তাকে পোস্ট জড়িয়ে করো ধরে তুমি কতটা তাকে বারবার করে শান্ত করে। করনামো। মানে তার ফ্রেন্ড যে হয়েছিল হে মারা গেছে। হুম, ও, তাদেরকে নিয়ে বাসায় ব্যাক করে। আরো তখন পোস্ট ডিগো করো তার মারা মাকে গেছে কান্না করতে জানো করতে তো। এই সমস্ত সিনারিওটা বলে। সে বলে যে কি করে তারা ফুটবল খেলেছে, আরো তো কেন এই রাখলাম ছেলেটার না। মৃত্যু না, না, হয়েছে, না, না। আর এই সমস্ত কিছুর জন্য সে নিজেকে দায়ী করে। সে প্রচন্ড বাজেভাবে কান্না করে। আর আমরা দেখতে পারি ডিকোর মা তাকে জড়িয়ে ধরে তাকে বারবার করে শান্ত করার ট্রাই করছিল।
তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি পরদিন সকালবেলা ডিকোর বাবা তাকে তার কাজে নিয়ে আসে। আর এখন থেকে আমরা ডিকোকে পেলে বলে ডাকবো। তো আমরা দেখতে পারি পেলের বাবা চায় যে পেলের সাথে কালকে যে ঘটনাটা হয়েছে সেটা থেকে তার মনটা একটু সরাতে। তো এই জন্য সে একটা আম দিয়ে তার কিছু স্কিল শো করে, মানে তার ছেলেকে এগুলো দেখায়। তবে পেলে এগুলো নিয়ে একেবারেই কেয়ার করে না। তবে যখন তার বাবা চলে যায় তখন পেলে একা একা এগুলোকে প্র্যাকটিস করার ট্রাই করে, মানে সে তার বাবার স্কিল গুলোকে আয়ত্ত করার ট্রাই করে। তবে সে কোনোভাবেই পারছিল না। আর এমন করে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে পেলে এখন 15 বছরের হয়ে গেছে। আর এমন করে সে এখন স্কিল গুলোকে আয়ত্তায় করে ফেলেছে। আর এরপরে পরদিন ওহ, সকালবেলা তার মা দেখতে পারে যে পেলে তার বাবার সাথে এই আম দিয়ে ফুটবলের প্র্যাকটিস করছে। তো এটা দেখার পরে সে একটু শকটি হয়। যদিও প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে যে তার ছেলে পড়ালেখা করবে, বড় হবে, এরপরে ভালো একজন অফিসার হবে, কিন্তু তার ছেলেকে এত আগ্রহ আর এত মনোযোগ দিয়ে খেলতে দেখতে পেয়ে সেও তার সিদ্ধান্তর পরিবর্তন ঘটায়। সে চিন্তা করে একটা স্কাউট ডাকবে, মানে একটা স্কাউট হচ্ছে একটা কোচের মতো যে তাকে ফুটবল প্র্যাকটিস করাবে। আর যে স্কাউটকে সে ডাকবে তার নাম হচ্ছে বালদেব মার্দেম রিটো। আর যখন পেলে আর তার বাবা বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে বালদিমার তার সামনে দাঁড়িয়ে আছে। আর তাকে দেখার পরে সে একটু শক্ত হয়, তবে সে একটু খুশি হয়। আর বালদিমার তাকে অফার করে যে তোমার একটা ফুটবল ক্লাবে জয়েন করা উচিত। আর এর পরের সিনে আমরা দেখতে পারি পেলে চলে আসে ফুটবল ক্লাবে। তো আমরা দেখতে পারি পেলে একটা প্রফেশনাল ফুটবল টিমের সাথে খেলছে। আর এই টিমের নাম হচ্ছে গিয়ে সান্তোস। তো এখানে তারা যে স্টাইলে তার খেলে এখন কোচ সেই হয়েছে, স্টাইলটা এখন পেলের কোচে একেবারে তারা পছন্দ ট্রেনিং না। দেয়। মানে তারা যে ওয়েতে খেলে সেভাবে পেলে কোনোভাবে খেলতে পারে না। যদিও এটা একটা প্রফেশনাল স্টাইল, পেলেকে এমন করেই খেলতে হবে, কিন্তু পেলে কোনোভাবে এটা পারছিল না। আর এগুলো দেখার পরে সে প্রচন্ড আপসেট হয়ে যায়। যদিও সে নিজেকে বারবার সান্তোস করে কনভিন্স ক্লাব করার গেলে ট্রাই করছিল হ্যাঁ প্রথমে, যে আমি তাদের মতো করে যেটা খেলবো, তখন তাদের সঙ্গেই ব্রাজিলের খেলবো, প্রিন্স তবে সে কোনোভাবেই পেরে নেইমারের উঠছিল গেলে না। আর এই জন্য সে সান্তোস। খুবই আপসেট হয়ে হাল সান্তোস ছেড়ে ক্লাব, দিয়ে তার ব্যাগটা সান্তোস গুছিয়ে বাসার দিকে ব্যাক ইংল্যান্ড করার ট্রাই ক্লাব। করে। তো হাসানা। এরপর যখন পেলে স্টেশনে চলে আসে তখন তার সাথে মিট করতে হুম, আবারও বালতিক চলে আসে। আর বালতি তাকে জিজ্ঞেস করে তুমি চলে যাচ্ছ কেন। তো তখন পেলে বলে যে তারা যে স্টাইলে খেলে আর আমি যে স্টাইলে খেলি সেটা সম্পূর্ণ আলাদা। তাদের মতো করে আমি খেলতে পারি না। আর আমার খেলা আমাদের কোচ পছন্দ করে না। তো এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তখন বালতি তাকে বলে যে তুমি যে স্টাইলে খেলো, ভিডিও মানে হয়ে যেটার নাম গেলে তুই তো জিঙ্গা, নাই, এটার কিতা একটা হতে প্রাচীন আছে। তো তখন পেলে জিজ্ঞেস করে যে তাহলে আমাদের কোচ এটা কেন অপছন্দ করে। আর তখন বালদির বলে যে সমস্ত কিছু শুরুটা 16 শতাব্দীর শুরুতে হয়েছিল, যখন পর্তুগিজরা আমাদের দেশে কিছু আফ্রিকান দাস এনেছিল। তবে আফ্রিকানদের মনোবল ছিল খুবই দৃঢ়। তারা যখন এখান থেকে পালানোর ট্রাই করছিল তখন বারবার করেই তাদেরকে আহত করা হচ্ছিল। তো এই জন্য তারা বাধ্য হয়ে একটা টেকনিক বের করে যেটার নাম দেয়া হয় জিঙ্গা। আর এটাকেই বলা হয় ফাউন্ডেশন অফ কাপয়রা, মাস্টার আর্ট অফ ওয়ার। মানে সেই দাসগুলো যারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তারা নিজেদেরকে সেভ করার জন্য এই ফাইটিং স্কিলটা বের করেছিল। আর এই ফাইটিং স্কিলের নামই ছিল জিঙ্গা। তবে যখন স্লেভ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, মানে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে, তখন যারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তারা শহরের দিকে আসতে শুরু করেছিল। আর তারা দেখতে পারলো তারা যে ফাইটিং স্কিলটা বের করেছে সেটা এখন আর চলবে না। কারণ এখন শহরের মধ্যে যেহেতু কোনো দাসপ্রথা নেই, তো তাদের সাথে কেউ ফাইটও করবে না। তো এই জন্য এরপর তারা যখন ফুটবল দেখতে পারলো তখন তাদের মনে হয়েছে যে এটা একটা ভালো ওয়ে, মানে জিঙ্গা প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে একটা ভালো ওয়ে। মানে এটা করলে তাদের জিঙ্গাটাও প্র্যাকটিসের মধ্যেই থাকবে আর কেউ কোনো সমস্যাও করবে না, মানে কাউকে ক্ষতিও করতে হবে না আর কারো সমস্যাও করতে হবে না। তো এরপরে জিঙ্গা স্টাইলকে ফলো করে যে ফুটবল স্কিল বেরিয়ে এলো সেটা খুবই অদ্ভুত আর খুবই আকর্ষণীয় ছিল। আর সেটা খুব জলদি করে সফল হওয়া শুরু করে দিয়েছে। আর এটা এত বেশি আকর্ষণীয় ছিল যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। আর আস্তে আস্তে করে আমরা সবাই এটাকে আমাদের আয়ত্তায় নিয়ে নিয়েছিলাম। আর এটা আমাদেরই একটা স্কিল বলে মেনে নেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এমন করে করে এটা ব্রাজিলের একটা ঐতিহ্য হয়ে যায়। আর আমরা প্রত্যেকটা ব্রাজিলিয়ান এটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু 1950 সালে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপে হেরে যায় তখন সবার মনে হয়েছে জিঙ্গা স্টাইলের জন্যই ব্রাজিলের হার হয়েছে। আর এই জন্য এখন তারা সবাই ট্রাই করছে যাতে করে নিজেদের মধ্য থেকে জিঙ্গাটাকে বের করে দিয়ে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে পারে। তো এই জন্যই প্রতিটা ব্রাজিলিয়ান জিঙ্গাকে হেড করে। আর এই জন্যই তোমার কোচ তোমার থেকে জিঙ্গা বের করতে চায়। আর শুধু সে তোমার থেকেই না, সে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ থেকেই জিঙ্গা বের করতে চায়। কিন্তু তোমার মধ্যে যে জিঙ্গা লুকিয়ে আছে সেটা খুবই পারফেক্ট জিঙ্গা আর স্টাইল। খুবই স্ট্রং হয়ে বসে আছে। তো এটাকে বের করা এত বেশি ইজি না। তো তুমি দেখাতে পারো যে জিঙ্গাটা কি। যদি আমরা জিঙ্গাতে গাল ফুটবল থেকে মুখ খেলি হারাও। তাহলে দুনিয়াকে আমরা কি দেখাতে পারি। আর তুমি এটাও প্রমাণ করতে পারো যে তুমি কে। তুমি এখন হার মেনে হয়তোবা ট্রেনে উঠতে পারো, কিন্তু তাহলে তুমি এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে তুমি কে ছিলে। আর দুনিয়াকে কখনোই তুমি এটা দেখাতে পারবে না যে জিঙ্গার সাহায্যে আমরা কি করতে পারি।
তো যখন এই লোকটা এগুলো বলার পরে এখান থেকে চলে যায়, তখন পেলে এই ট্রেনের সামনে দাঁড়িয়ে একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে। আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ফাইনালি যে সে এখান থেকে যাবে না, সে এখানে খেলবে আর নিজেকে প্রুভ করেই ছাড়বে। তো এরপরে নেক্সট দিনে মানে পরদিন সকালবেলা যখন এখানে একটা ম্যাচ হয়, তখন সেই ম্যাচে পেলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তো এটা দেখতে পেয়ে তার কোচও তার উপর একটু বেশি রেগেছিল। তবে তখনই পেলে দেখতে পারে তার বাবার সেই স্মৃতি, সে দেখতে পারে সে ম্যাঙ্গো দিয়ে প্র্যাকটিস করছে। আর তখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সেই ফুটবলটাকে সেভাবেই খেলবে যেভাবে সে ফুটবলটাকে জানে, সেই ফুটবলের সাথে যেমন করে পরিচিত সে এটার সাথে তেমন করেই খেলবে। আর আমরা দেখতে পারি বালদিমার মানে যে লোকটা তাকে নিয়ে এসেছে, সে পেলের উপরে খুবই ভরসা করে, মানে সে জানে পেলে কিছু একটা করতে পারবে। আর এইবার যখন পেলে বলটা পেয়ে যায়, তখন সে সবাইকে ড্রিবলিং করে খুবই সুন্দর একটা বাইসাইকেল শট দিয়ে এখানে একটা গোল করে দেয়। আর এটা দেখার পরে তার কোচ মানে একেবারে থ হয়ে যায়, কারণ বাইসাইকেল এমন গোল শট। আগে কেউ কখনোই দিতে পারেনি। তো এই জন্য সে ডেকে বলে যে তুমি মাত্র যে কাজটা করলে সেটা তুমি আবারও করো। আর পেলে এইবার উৎসাহ পেয়ে তার সেই নিজের স্টাইলকে ফলো করে সে আরো একটা গোল দিয়ে দেয়। আর যখন সে তার নিজের স্টাইলে ব্যাক করে, তখন সে প্রত্যেকটা দলের সাথে এমন করেই খেলা শুরু করে। আর সে একে একে ফুটবলের সবাইকে গোল রাজাকে দেওয়া শুরু করে, সবাইকে ড্রিবলিং করা শুরু করে। মানে প্লের পেলে। নিজস্ব স্টাইল দেখতে পেয়ে সবাই তার উপরে খুব বেশি খুশি ছিল, কারণ পেলে যে স্টাইলে ফুটবলটা খেলে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইল। কারণ এই স্টাইলে কেউ কোনোদিন ফুটবল খেলেনি, এটা তার নিজস্ব একটা স্টাইল। আর তার বয়সও খুবই কম। তো যেহেতু বারবার করেই প্লের পারফরমেন্স ভালো হচ্ছিল, তো এই জন্য তাকে প্রমোট করে জুনিয়র টিম থেকে প্রো টিমে দিয়ে দেওয়া হয়। আর এরপর সে বিভিন্ন দেশের সাথে ম্যাচ খেলে, আর প্রত্যেকটা ম্যাচে সে তার সুন্দর পারফরমেন্স শো করে জয়টা ছিনিয়ে নিয়ে আসে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যে অনেকদিন পরে পেলে তার ফ্যামিলির সাথে মিট করতে চলে আসে। আর সে তার ফ্যামিলির জন্য অনেকগুলো গিফটও নিয়ে আসে। সে তার বাবার জন্য একটা রেডিও নিয়ে আসে, যাতে করে সেই রেডিও দিয়ে তারা শুনতে পারে খেলাধুলা। আর সেই রেডিওর সাহায্যেই 1958 সালে যে বিশ্বকাপটা হবে, সেখানে ব্রাজিলিয়ান যে স্কোয়াড ঘোষণা করা হবে সেটা তারা শুনছিল। যদিও পেলের কোনো আশাই ছিল না সে ন্যাশনাল টিমে চান্স পাবে, তবে তখন সে তার নামটা শুনতে পারে। আর এইটা শোনার পরে তারা চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর যখন পেলে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য চলে যাবে, তখন পেলের বাবা তাকে বলে যে নিজের উপরে আর নিজের খেলার স্টাইলের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবে, কখনো হাল ছেড়ে দিবে না। তো আমরা দেখতে পারি এরপরে যখন পেলে তার ন্যাশনাল টিমের সাথে মিট করতে চলে আসে, আমরা এই পর্যন্ত যতটুকু দেখছি দেখে কিতা মনে হলাম যে পেলে যে বিশ্ব সেরা ফুটবলার কিন্তু এমনি এমনি হয়েছে না, ঠিক আছে, অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু হয়েছে, প্লাস তার ফ্যামিলি সাপোর্টও আছিল, সাপোর্ট থাকার কারণে এবং নিজের ইচ্ছা শক্তি থাকার কারণে কিন্তু পেলে অত দূর আগাইছেন, ঠিক আছে নি? তোমার ঘুমাচ্ছে? না। ওকে। তখন সে দেখতে পারে এখানে সবাই খুবই ফ্রেন্ডলি, এখানে ছোট বড় বলতে কেউ নেই, সবাই সবার সাথে কথাবার্তা বলছে, মিশছে। আর যখন এরপরে এখানে কিছু রিপোর্টার এসে ব্রাজিলের খেলার স্টাইল নিয়ে মজা করা শুরু করে, আর তারা জিজ্ঞেস করে যে ব্রাজিল এবার কোন স্টাইলে খেলে হারবে, তখন পেলে বলার ট্রাই করে যে আমরা জিঙ্গা স্টাইলেই খেলবো। আর এইটা শোনার পরে তাদের যে কোচ আছে, সে পেলেকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে বলে যে তুমি কোনোভাবে কখনোই জিঙ্গা স্টাইলে ফুটবল খেলবে না, জিঙ্গা স্টাইল তোমার জীবন থেকে মুছে ফেলো। তো এই জন্য পরদিন সকালবেলা যখন একটা ম্যাচ হয়, তখন পেলে ট্রেডিশনাল ওয়েতে ফুটবলটা খেলার ট্রাই করে, ওহ, মানে যেটাকে বলা হয় ইউরোপিয়ান স্টাইল। তবে এখানে পেলে কোনোভাবেই খেলতে পারছিল না। আর যখন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলের ফেলে যে ফুটবল সে কিন্তু তার আলাদা, স্টাইলে খেলবে, তখনই হঠাৎ করে তার ব্রাজিলের পায়ে ফুটবল একটা চোট খেলার লাগে। স্টাইল আলাদা। আর এই চোটের কারণে তার পাটা অনেকটা ফুলে যায়। আর যখন ডক্টর এসে তাকে চেক করে, তখন সে বলে যে হয়তোবা তুমি আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না, তুমি টিম থেকে ছিটকে গিয়েছো। ওহ, তো এই জন্য সেদিন রাতের বেলায় সে তার মাকে কল দিয়ে সে যে ইনজুরিতে পড়েছে এই ব্যাপারটা বলে। তো যদিও এটা শোনার পরে তার মা একটু বেশি আপসেট হয়ে গিয়েছিল, তবে সে তাকে মোটিভেট করার ট্রাই করে। সে বলে সমস্যা নেই, এই ওয়ার্ল্ড কাপ চলে গিয়েছে তো কি হয়েছে, তোমার সামনে আরো 2টা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। তাহমিদ, তো এরপরে সেটাও নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয়ে আর গেছে। বেশি সময় নাই। তো শুরুর কয়েকটা ম্যাচ ব্রাজিল জিততে সক্ষম হলেও যেহেতু এই খেলাটা তাদের অংশের না, মানে এটা ট্রেডিশনাল ওয়ে, এটা ইউরোপিয়ান ওয়ে, তো এই জন্য এটা তাদের জন্য একটু বেশি ভয়ঙ্কর ছিল। আর তাদের অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়। তো পেলেও এগুলো দেখতে পেয়ে একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এমনিতেই ইনজুর্ড, আবার যদি সে মাঠে নামে তাহলে সে আরো বেশি ইনজুর্ড হয়ে যাবে। কিন্তু তাদের কোচ তাকে জোর করে খেলতে পাঠায়। যদিও পেলে যেতে চাইছিল না, সে একটু বাহানা করছিল যে আমার বমি হচ্ছে এই হচ্ছে, কিন্তু কোচ তাকে জোর করে সেখানে পাঠায়। তো এরপর আমরা দেখতে পারি পেলে আর তার পুরো টিম মাঠে চলে এসেছে। কিন্তু এখানে আসার আগে তার কোচ তাকে বারবার করে বলে দিয়েছে ভুলেও জিঙ্গা স্টাইলে প্লে করবে না, ইউরোপিয়ান যে স্টাইল আছে তুমি সেই স্টাইলে খেলবে। তো এই জন্য আমরা দেখতে পারি পেলে ইউরোপিয়ান স্টাইলে খেলার ট্রাই করে, আর এখানে খেলার মধ্যে তারা এই ম্যাচটা উইনও হয়ে যায়। তো এরপরে যে ম্যাচটা ছিল সেটা ছিল সেমিফাইনাল।
আর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। তো আমরা দেখতে পারি খেলার শুরুতেই ফ্রান্স একটা গোল ওয়ার্ল্ড দিয়ে কাপ দেয়, চলে। যেখানে প্রথমার্ধ শেষ হয়ে গেলেও ব্রাজিল কোনো গোল দিতে পারে না। আর যখন তারা সবাই ড্রেসিং রুমে ব্যাক করে, তখন পেলে তার চারপাশে দেখে, সে দেখতে পারে তার চারপাশে যেই প্লেয়ার গুলো আছে তারা খুবই বেশি ইনজুর্ড হয়ে আছে, আর তারা সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে। আর এগুলো দেখার পরে পেলের মনটা খুবই খারাপ হয়ে যায়। আর তারা কেন ইনজুরি হয়েছে? কারণ ইউরোপিয়ান তারা ইউরোপিয়ান স্টাইলে খেলা, কিন্তু তারা মূলত খেলা জিঙ্গা স্টাইলে। স্টাইলে কিন্তু জিঙ্গা স্টাইলে তারা খেলাইতে পারে না, তারা না গোলও দিতে পারে না, প্লাস তারা মানে ইনজুরি বুঝতেছে। মোটিভেশন তো আসলে সরি আছি এখন মানে আমি আমার ছেলের সাথে মানে আমাদের লোকাল সিলেটি যে ভাষা আছে সেই ভাষায় আমি আসলে কথা বলতেছি, তো আপনারা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, হারিয়ে ফেলতে শুরু যেহেতু এখনো সে আসলে শুদ্ধ ভাষায় পুরোপুরি কথা বলতে পারে না। শুদ্ধ ভাষায় কথা বলতে পারেনি? আরে মোটামুটি আচ্ছা, মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে, তো ইনশাল্লাহ আগামীতে রিয়েকশন ভিডিও করলে তাকে নিয়ে তখন শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করব, ঠিক আছে? করে। আর এই জন্য সে চলে আসে তার ক্যাপ্টেনের কাছে, আর সে তাকে বলে যে সেকেন্ড হাফে আমাকে রিপ্লেস করে দিন। কিন্তু তার ক্যাপ্টেন তাকে রিপ্লেস করতে না করে দেয়। আর সে তাকে এটাও বলে যে তুমি মনোযোগ দিয়ে গেমটা খেলছো না, তুমি খুবই মন মরা হয়ে গেমটা খেলছো, এমন খেললে আমরা কখনোই জিততে পারবো না। আর সে তাকে এটাও বলে যে তুমি যে ইউরোপিয়ান স্টাইলে খেলছো, আমি জানি তুমি সেটা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছো। তো এই জন্য সে তাকে পরামর্শ দেয় যে তুমি তোমার যে স্টাইল, মানে তোমার যে জিঙ্গা স্টাইল, তুমি সেটাতেই খেলো, আর যে কোনো মূল্যে আমাদেরকে এই ম্যাচটা উইন হতেই হবে। তো এরপর ওকে যখন সেকেন্ড হাফের ওকে খেলা শুরু হয়, তখন পেলের থেকে একটা বল ছুটে যায়, আর এই জন্য পেলে একটু আপসেটই হয়ে যায়। তবে তখন তার নজর তার ফ্রেন্ডের উপরে পড়ে, যে তাকে বলেছে জিঙ্গা স্টাইলে খেলার জন্য। আর এই জন্য সে আবারও শুরু করে তার নিজের স্টাইলে খেলা, আর সে প্রত্যেককে ড্রিবলিং করতে করতে খুবই সুন্দর ওয়েতে একটা গোল করে। ও আর এই গোল দেখার পরে তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এটা হচ্ছে প্লের সেই ট্রেডিশনাল স্টাইল, প্লের নিজস্ব স্টাইল। আর যেহেতু পেলে তার নিজস্ব স্টাইলে ব্যাক করেছে, তো এই জন্য পেলে বারবার করে ড্রিবলিং করে করে গোল দিয়েই যাচ্ছিল। সে সেই পর্যন্ত গোল দেয় যতক্ষণ না ড্র হয়ে যায়। আর যখন ম্যাচটা ড্র হয়, তখন পেলে অসাধারণ। আরো 2টা গোল দেয়, যাতে করে সে এই ম্যাচটাকে উইন করতে পারে। আর ফাইনালি তারা এই ম্যাচটা উইনও হয়ে যায়। ও তো যেহেতু ব্রাজিল ফাইনালে উঠে গেছে, তো এই জন্য এখানের কোচ তাদেরকে নিয়ে একটা মিটিং ফিক্স করে। আর এই মিটিং এ কোচ তাদেরকে আবারও বলে যে তোমরা ভুলেও জিঙ্গা স্টাইল ফলো করবে না, ফাইনালে তোমরা ইউরোপিয়ান স্টাইলে আবারও খেলবে। ইউরোপিয়ান আর স্টাইল। এরপরে পরদিন জিঙ্গা সকালবেলা যখন স্টাইলে এখানে খেলা প্র্যাকটিস চলছিল, খেলা যে তখন দিচ্ছে কোচ তাদেরকে সবাই সিগন্যাল বাড়ি শেয়ার করে। বুঝতাম আর সে তাদেরকে সুইডিশ স্টাইল সম্পর্কে বলে। আর সে তাদেরকে বলে যে তোমরা সুইডিশ ফরমেশনে খেলবে। মানে সুইডিশ ফরমেশন হচ্ছে এমন একটা ফরমেট যেখানে সবাই আক্রমণ করবে একসাথে। মানে ফুটবল খেলার সময় প্রত্যেকটা প্লেয়ারের মনটাই ডাইভার্ট হয়ে যায়, মানে তারা অন্যকে পাস দেওয়ার জায়গায় নিজে গোল করে হিরো হওয়ার ট্রাই করে। আচ্ছা, তো এই ব্যাপারটা করা যাবে না, গোলটা যাকে দিয়ে সহজ হবে তাকে তাকে দিয়ে দিয়ে গোলটা করতে করাতে হবে, হবে। এটা সুইডিশ যদিও তাদের স্টাইল। কোচ তাদেরকে বারবার করে সুইডিশ ফরম্যাটে খেলতে বলছে, মানে একে অন্যকে পাস দিয়ে দিয়ে, হুম কিন্তু তারা কোনোভাবেই এটা করছিল না। তারা যে যেমন করে পারছিল তেমন করেই খেলছিল। আর এইটাই ব্রাজিলিয়ান ফুটবলের নিয়ম ছিল। হুম তো এই জন্য তাদের কোচ তাদের উপরে প্রচন্ড বাজেভাবে রাগ করে, কারণ তাদের কথা কেউই ফলো করছিল না। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি 2টা টিমের মধ্যে একটা প্রেস কনফারেন্স হয়, আর আমরা জানতে পারি যে সুইডেন ব্রাজিলের সাথে ভার্সেস ফাইনাল খেলবে ব্রাজিল। সুইডেন। তো এখানে সুইডিশ যে কোচ আছে, সে ব্রাজিলের খেলার স্টাইলে সুইডেন একটু মজা করে, সে ব্রাজিলকে নিয়েও একটু মজা করে। আর সে বলে যে যদি ব্রাজিল এই স্টাইলে এইবারও খেলে, তাহলে তারা এইবারও হেরে যাবে, যেমন করে আগের বারও তারা আমাদের সাথে হেরেছে। আর এগুলো শোনার পরে ব্রাজিলের যে কোচ আছে তার প্রচন্ড রাগ চলে আসে, আর সে প্রেস কনফারেন্স না করেই এখান থেকে উঠে চলে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় পেলে তার বাবাকে কল দেয়, আর সে তাকে এই সিচুয়েশন সম্পর্কে বলে। আর এগুলো খুবই শোনার পরে তার কঠিন বাবা তাকে সিচুয়েশন। বলে যে তুমি তোমার প্লেয়ারদেরকে একসাথে করার ট্রাই করো, মানে তোমার পুরো টিমকে তুমি এক সুতোয় গাঁথতে ট্রাই করো, যেমনটা তুমি ছোটবেলায় করতে, তোমার সমস্ত ফ্রেন্ডদেরকে তুমি এক জায়গায় নিয়ে আসতে। তো এই জন্য পরদিন সকালবেলা যখন প্লের মাথায় এইটাই চলছিল, তখন সে সমস্ত ফুটবলারদেরকে বলে যে চলো আমরা একটা বলকে নিয়ে মাটিতে পড়তে না দিয়ে সেটাকে সামনের লাইট হাউস পর্যন্ত নিয়ে যাই। যদিও প্রথমে সবাই মানা করে, তবে পরে তারা সবাই এমনটা করা শুরু করে, মানে ফুটবলটা মাটিতে পড়তে পারবে না, যেমনটা ছোটবেলায় তারা করতো। আর যখন তারা এটা নিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি আসল প্লেকে। আর আমরা দেখতে পারি সেখানে কোচও লিজেন্ড। ছিল। আর তাদের এই খেলাধুলা দেখতে পেয়ে কোচও এটা বুঝতে পারে যে সে তাদেরকে যেগুলো জোর করে শেখানোর ট্রাই করছে সেগুলো আসলে ভুল। তো তাদের যে স্টাইল, তাদেরকে সেভাবেই ফ্রিলি খেলতে দেওয়া উচিত। তো এরপরে কোচ তাদের সবার কাছে এসে মাপ চায়, আর তাদের সবাইকে সে বলে যে তোমাদেরকে জোর করে যে ইউরোপিয়ান স্টাইল শেখানোর ট্রাই আমি করেছি সেটা মানে ঠিক এখানে ছিল একটা না, জিনিস বুঝলাম না, আমাদের ট্র্যাডিশন জিঙ্গা, তো মানে আমরা জিঙ্গাতেই খেলবো। সামান্য একজন মানে ছেলেকে দেখাইলো,
আমি তো বুঝলাম না এটা। আর ফাইনাল ম্যাচে আজকে আমরা সবাই জিঙ্গায় খেলবো, আর আমরা দুনিয়াকে দেখিয়ে দিব মুভিতে যে তো মানে জিঙ্গা কি জিনিস পেলের যে আর ছোটবেলা ব্রাজিলের ফুটবল খেলার স্টাইলটা কেমন। বড় প্রথম লাইট বিশ্বকাপ একটা ইয়ে দেখাইছে। দেখাইছে। যে ফাইনাল ম্যাচ বা এমন বড় বড় ম্যাচের আগে তাদের প্রত্যেকটা প্লেয়ারকে মোটিভেট করা। যদি তুমি প্র্যাকটিস দিয়ে তাদেরকে প্রিপেয়ার করতে না পারো, তাহলে এমন একটা স্পিচ দিয়ে দাও যেটা শোনার পরে তারা সবাই মোটিভেট হয়ে যাবে, আর তারা প্রত্যেকে তাদের সেরাটা দিয়ে খেলবে। আর এখানে কোচ তাদের সবাইকে এটাও বলে যে আজকে আমরা জিঙ্গা স্টাইলে খেলে এটা পুরো দুনিয়াকে দেখিয়ে দিব যে আমরা জিঙ্গা স্টাইল দিয়ে কি করতে পারি, আর ব্রাজিলের ফুটবল খেলার স্টাইলটা কেমন। আর এইটা দেখার পরে তারা সবাই আমাদেরকে যাতে করে সম্মান করে। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি খেলাটা শুরু হয়ে গেছে, আর ফাইনাল শুরু হওয়ার মাত্র 4 মিনিটের মধ্যেই সুইডেন টিম একটা গোল দিয়ে দেয়। তো এটা দেখার পরে ব্রাজিলিয়ান ফ্যানরা খুবই বেশি আপসেট হয়ে যায়, আর তারা এই ব্যাপারটা নোটিস করে যে সুইডেন যে প্লেয়াররা আছে তারা প্লেকে ঘিরে রেখেছে, মানে প্লেকে ট্যাকেল দিচ্ছে 4 জন। আর এখানে ক্রাউড দেখতে পেয়ে পেলেও একটু মন খারাপ করে ফেলে, কারণ এখানে সুইডেনের যে সাপোর্টাররা ছিল তারা অনেক বেশি চেয়ার করছিল, যেখানে ব্রাজিলের কোনো সাপোর্টারই নেই। তো এগুলো দেখার পরে পেলে তার প্রথম গোল করতে বেরিয়ে পড়ে, আর যখন এই গোলটা হয়ে যায় তখন সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আর তাদের টিমকে দেখে আমাদের মনে হচ্ছিল যে তারা এত সুন্দরভাবে একজোট হয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে তারা একই গলি থেকে একই এলাকা থেকে সবাই উঠে এসেছে। আর আমরা দেখতে পারি তারা প্রত্যেকটা প্লেয়ার একে অন্যকে ইশারা করে তাদের সবাইকে মোটিভেট করার ট্রাই করছে। আর তাছাড়া পুরো বিশ্ব এখন ব্রাজিলের দিকে তাকিয়ে আছে, কারণ তারা অনেক কষ্টের পরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। তো যদি টানা দ্বিতীয়বারও আপনি হেরে যান তাহলে আপনার মনে তো কষ্ট লাগবেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া তারা এত বেশি পরিশ্রম করতে চায় যে যদি তারা ম্যাচটা হেরেও যায় তাহলেও যাতে করে সবাই বলে যে যেহেতু তারা এত বেশি পরিশ্রম করেছে তার মানে এই কাপটার দাবিদার তারাই ছিল। আর এরপর যখন তারা সেকেন্ড গোলটা করতে আসে তখন তারা সেইভাবে গোলটা করে যেমন করে তারা ছোটবেলা থেকে প্র্যাকটিস করতো, মানে তারা বলটাকে মাটিতেই পড়তে দেয় না, হাওয়ায় আচ্ছা, ভাসিয়ে ভাসিয়ে নিয়ে তারা ফাইনালি গোলটা করে দেয়। আর এটা দেখার পরে সুইডিশ যত দর্শক ছিল তারাও ব্রাজিলের জন্য তালি বাজানো শুরু করে, কারণ এটা ছিল অদ্ভুত একটা গোল যেটা পুরো দুনিয়া কখনোই আসলেই দেখতে তো অদ্ভুত পায়নি। এটা। আর সেই সময় প্লে এই গোলটা করেছিল। আর এদিকে পেলের বাবা যে কিনা টিভিতে খেলাটা দেখছিল, সে যখন দেখতে পারে তার আশেপাশে সবাই পেলের প্রশংসা করছে, কারণ পেলে একটার পর একটা গোল দিচ্ছে, সবাই পেলেকে নিয়ে চিয়ার করছে, তখন তার মুখের মধ্যে সেই খুশি আর তার চোখে সেই খুশির কান্না আমরা দেখতে পারি। মানে তাকে দেখে মনে হচ্ছে তার পুরনো দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর এখন তাকে মনে হচ্ছে সে একজন প্রাউড ফাদার। আর যখন এখানে পেলের মা চলে আসে তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করে, কারণ এখন আমি তারা নিজে প্রাউড আসলে মানে প্যারেন্টস। তারা আবেগপ্রবণ হয়ে দেখতে গেছি। পেরেছে তাদের চোখের সামনে তাদের আমারও ছেলে খুব পুরো জ্বলা যায়। ব্রাজিলের হয়ে বিশ্বকাপের ময়দানে খেলছে, আর হয়তোবা সে বিশ্বকাপ নিয়েও আসবে। আর যখন পেলে তার শেষ গোলটা মানে এই ম্যাচের শেষ গোলটা হেড দিয়ে করে তখন এখানে সবাই খুবই খুশি হয়ে যায়। আর যেহেতু তখনই সময়টা শেষ হয়ে গেছে তো এই জন্য তারা বিশ্বকাপটা উইন হয়ে গেছে। আর আমরা দেখতে পারি পেলের বাবা মা আর তার গ্রামের সমস্ত লোকজন আনন্দের খুশিতে বন্যা আত্মহারা হয়ে গেছে। হইতেছে। আর এখানে পেলেকে তাদের শত টিমমেটরা আছে তারা সবাই মাথার উপরে উঠিয়ে নিয়েছে। আর তখনই আমরা দেখতে পারি এই খেলার রিয়েল ফুটেজ, যেখানে আসলেই পেলেকে মাথার উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল। আর একেবারে লাস্টে আমাদেরকে বলা হয় যে প্লেকে একটা সম্মানও দেওয়া হয়েছে যেটার নাম ছিল ন্যাশনাল পেসার। আর তাছাড়া তার নামে একটা রেকর্ডও আছে, ওটা সেটা হচ্ছে বিশ্বকাপে বাইসাইকেল সবচেয়ে শট। বেশি গোল করা প্লেয়ার। আর তাছাড়া সে মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপে খেলা প্রথম এবং শেষ প্লেয়ার। আর পেলে হচ্ছে ইতিহাসের একমাত্র প্লেয়ার 17 যে বছর 3টা বয়স। ওয়ার্ল্ড কাপ জিতেছে। আর যখনই সে ওয়ার্ল্ড কাপ জিতেছে তখনই মাত্র 17 বছর বয়স ব্রাজিলের প্রথম এবং শেষ ওয়ার্ল্ড কাপ খেলে। তাছাড়া 3বার বিশ্বকাপ জিতছেন। 17 বছর 2 বছর তো খেলছে না। খুশিতে আত্মহারা হয়ে গেছে। পাঁচটা বিশ্বকাপ আর তারা রাস্তায় এসে দৌড়াদৌড়ি খেলছে শুরু আর করে দিয়েছে। 3টা বিশ্বকাপ যদিও জিতছে। সুইডেনের জন্য এটা শুধুমাত্র একটা ম্যাচ ছিল, তবে ব্রাজিলের জন্য ছিল এটা একটা ইতিহাস। আর সেই ম্যাচ থেকে জন্ম হয়েছে পেলে নামের একটা ছেলে, যে কিনা পরবর্তীতে হয়ে উঠেছে ফুটবলের রাজা। যদিও আমরা ট্রাই করেছি মুভিটাকে যতটা সম্ভব আচ্ছা, এক্সপ্লেইন করার, আবারও তবে এই মুভিটা খেলেছে। এক্সপ্লেইনের ঊর্ধ্বে, এটা কি explain বাদল করা যায় না। ফুটেজ? তাই আমি আপনাদের এটা সবাইকে দিয়ে রিকোয়েস্ট করব, কিছু যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে অবশ্যই মুভিটা দেখবেন। না, আর আমি এটা প্রমিসও করছি। পেলের যে সিন দেখাইছে এটা মুভিতে আছিল তো, মুভিতেও সিন আছিল। ও যে পেলে যে মানে মুভির ভিতরে যে দেখাইছে এটা মুভির ভিতরে সিন একটা। কিলা মুভি এটা তো বুঝতাম যে পারছি না মুভিটা কেন দেখার দেখাইছে। পরে আপনার চোখে পানি আসতে বাধ্য। অবশ্যই তো যাই হোক, কমেন্ট করে আমার জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার। ওকে বন্ধুরা, তো আসলে আমরা সম্পূর্ণ এক্সপ্লেনটি দেখে নিয়েছি। এটা নিয়ে আসলে বলার কিছু নেই। এটা আসলে যে আমি বলবো যে অনেক সুন্দর গল্প, আসলে এটা কোনো সুন্দর গল্প না। এটা হচ্ছে আমাদের ফুটবলের রাজা, আমাদের ফুটবলের রাজা পেলের জীবন কাহিনী নিয়ে। তো আসলে এখানে অনেক দুঃখ কষ্ট চড়াই উতরাই অনেক কিছুই আমরা দেখতে পেরেছি এবং তার জীবনে যে স্ট্রাগল আছে এগুলো দেখেছি। তো এটা আসলে পেলের জীবন কাহিনী নিয়ে আসলে এই মুভিটি। তো এখানে আসলে অবশ্যই মানে খুবই কষ্টের এবং আসলে এই মুভি থেকে অনেক কিছু কিন্তু শেখার আছে। আমরা অনেক কিছু কিন্তু এই মুভি থেকে শিখতে পারবো যে কিভাবে আসলে ঘুরে দাঁড়াতে হয়। মানে জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, কিন্তু এগুলো আসলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় এই মুভি থেকে এবং পেলের জীবনী থেকে আমরা জানতে পারবো। তো আসলে আমি এর আগে দেখি নাই, হয়তো পেলের জীবনী পড়েছি এইরকম বিভিন্নভাবে পড়েছি, কিন্তু আসলে মানে মুভিটি দেখি নাই, তো আমি আর নামও জানতাম না। তো আমার ছেলে আজকে আসলে আমাকে সাজেস্ট করেছে এটি দেখার জন্য এবং সে বলেছে যে এটি দেখলে নাকি অনেক বেশি ভিউ হবে। তো আসলে ভিউ হবে কিনা আমি জানি না, সেটা অন্য বিষয়। ভিউ হওয়া না হওয়া সেটা নিয়ে আসলে আমি এত ভাবিও না। তবে আমার ছেলে বলেছে এবং তার কথায় আসলে এটি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে এবং আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। এবং আমি, তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। তোমার তো এটা খুবই প্রিয় মুভি। তো আহ, এই এই এক্সপ্লেন তুমি কয়বার দেখছো? 29-30 বার। না, একটা বেশি হয়ে গেছে। অতবার দেখার সময় পেলে একই। হ্যাঁ, তুমি লেখাপড়া তুই একটা অতবার দেখলে কোন সময়? এটা তো আমি তো দিন করে দেখছি, টুক থাকতে দেখছি। আচ্ছা, বুঝছি। তো সে অনেক দিন আগ থেকে দেখেছে এবং এটা নাকি অনেকবার দেখে ফেলেছে, যেটা আমিও জানতাম না। তো যাই হোক, এখন এই রিয়েকশন করতে গিয়ে জানলাম। আর ভিডিওটি আসলে মানে অনেক দীর্ঘ হয়ে গিয়েছে। মূল যে যে ভিডিওটি রিয়েকশন করেছি সেটি 29 মিনিটের। আর আমি এখন দেখতে পাচ্ছি আমার ভিডিও রেকর্ড প্রায় 40 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো অনেক বড় একটি ভিডিও হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা করি সবকিছু মিলিয়ে রিয়েকশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সেটা কেমন লেগেছে এবং এই মুভিটি এর আগে আপনারা কে কে দেখেছেন বা এই এক্সপ্লেনটি কে কে দেখেছেন, সবকিছু মিলিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি আর আমার ছেলে আমরা প্রথম মানে রিয়েকশন ভিডিওতে আসছি, তো কেমন লেগেছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের রিয়েকশন ভিডিওটি এখন পর্যন্তই। দেখা হবে নেক্সট রিয়েকশন ভিডিওতে। আল্লাহ হাফিজ। বাই। ওকে, বাই দিলে